সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইশরাত জাহান রাখি, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি শহীদ আসাদ কলেজ, শিবপুর, নরসিংদী। আজকে আমরা যে টপিকটি নিয়ে ক্লাসটি শুরু করব সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আমরা এর আগে প্রান্তিক উপযোগ, মোট উপযোগ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। তো এখন আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা নিয়ে কিছুটা আলোচনা করব। আমরা জানি মানুষের অভাব অসীম, কিন্তু একটি বিশেষ দ্রব্যের অভাব সসীম। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে যখন একটি বিশেষ দ্রব্য ক্রমাগতভাবে ভোক্তা ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমে ক্রমে কমে আসে। মোট উপযোগ বাড়ে ঠিকই, কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ে। উপযোগের এই বিধিকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। 1890 সালে অধ্যাপক মার্শাল বলেছেন, কোনো ব্যক্তি কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ হ্রাস পেতে থাকে। কোনো লোক যদি একটি দ্রব্য অধিক পরিমাণে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের অতিরিক্ত এককগুলো হতে সে ক্রমশ কম উপযোগ লাভ করে এবং এর জন্য ক্রমশ কম মূল্য দিতে রাজি থাকে। ভোগের এই নিয়মটিকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তার মানে এক কথায় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলতে আমরা সেই বিধিটাকে বুঝি যেখানে আমরা কোনো একটা দ্রব্য যদি অধিক পরিমাণে ভোগ করতে থাকি তখন সেই দ্রব্যটার উপযোগ আস্তে আস্তে আমাদের কাছে কমতে থাকে এবং এই দ্রব্যটার জন্য আমরা মূল্য কম দিতে রাজি থাকি। এটাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ফলে আমাদের মোট উপযোগ বাড়বে ঠিকই, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমশই কমে আসবে। এই বিধিটার কিছু অনুমিত শর্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তার আচরণ যুক্তিশীল, একটি নির্দিষ্ট সময়ে ভোগ বিবেচ্য, ভোগকারীর রুচি, পছন্দ ও আয় স্থির, দ্রব্যের একক সমজাতীয়, অর্থের প্রান্তিক উপযোগ স্থির, উপযোগ সংখ্যাবাচক, উপযোগ অপেক্ষকসমূহ পরস্পর স্বাধীন। এই অনুমিত শর্তগুলো আমরা দেখতে পাচ্ছি বিধিটির মধ্যে। এখন আমরা দেখব এই বিধিটি আলোচনা করতে গেলে আমাদের যে একটা সূচি আমরা আলোচনা করব সেই সূচিটি। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7 একক দ্রব্য নেওয়া হয়েছে, যে কোনো একটা দ্রব্য। সেখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের একটা তালিকা তৈরি করা হয়েছে। তো আমরা জানি যে প্রথম এককে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সেম থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম এককে মোট উপযোগ 25 পয়সা, প্রান্তিক উপযোগও 25 পয়সা। প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ পয়সায় কাউন্ট করা হচ্ছে এখানে। দ্বিতীয় এককে প্রান্তিক উপযোগ 20 পয়সা, তাহলে আমার মোট উপযোগ দাঁড়াবে 25 আর 20 যোগ করলে 45 পয়সা। তৃতীয় এককে প্রান্তিক উপযোগ 15 পয়সা। যেহেতু আমরা জানি যে কোনো একটা দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে সেটার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে এই প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এবং তার ফলে মোট উপযোগ বাড়ছে, কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ছে। তো 15 যদি আমরা যোগ করি 45-এর সাথে তখন আসতেছে 60 পয়সা। চতুর্থ এককে প্রান্তিক উপযোগ 10 পয়সা, 60 আর 10-এ 70 পয়সা মোট উপযোগ। পঞ্চম এককে প্রান্তিক উপযোগ 5 পয়সা, তো 70 আর 5-এ হচ্ছে 75 পয়সা মোট উপযোগ। ষষ্ঠ এককে প্রান্তিক উপযোগ 0 পয়সা, তো আমাদের মোট উপযোগ 75 পয়সাই থাকছে। আর সপ্তম এককে আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক উপযোগ হচ্ছে -5 পয়সা, তাহলে আমার মোট উপযোগ 75 থেকে কমে 70 পয়সা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যেটা বলতে পারি যে আমার প্রান্তিক উপযোগ এক সময় কমতে কমতে শূন্য হয়ে যাচ্ছে। সেটা কখন? যখন একটা দ্রব্য আমরা ক্রমাগত ভোগ করতে করতে সেই দ্রব্যটা আর ভোগ করি না সেই সময়টা, বা সেই দ্রব্যটা ভোগ করলে সেখান থেকে আমার প্রান্তিক উপযোগ আমরা কিছুই পাই না, তখন সেটা প্রান্তিক উপযোগ সেখানে শূন্য হয়ে যায় এবং এর ফলে মোট উপযোগ যা থাকে আগের ইউনিটে সেরকমই থাকে এবং তারপরের এককে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক উপযোগ নেগেটিভ হয়ে গিয়েছে এবং এই ইউনিটটা হচ্ছে সেই ইউনিটটা যেখানে আমরা সেই দ্রব্যটি আর ভোগ করতে চাচ্ছি না, বা ভোগ করলে আমার প্রান্তিক উপযোগটা ঋণাত্মক হয়ে যাচ্ছে সেই ইউনিটটা। এখানে আমরা এরকম একটা উদাহরণ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বই থেকে যে কোনো উদাহরণ দিয়ে জিনিসটা এক্সপ্লেন করতে পারবে।
তো আমরা এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে একটা তোমার সূচি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির একটা সূচি। তো এই সূচিতে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে প্রান্তিক উপযোগ ক্রমে ক্রমে কমে আসছে, যার ফলে মোট উপযোগ বাড়ছে কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ছে। একটা পর্যায়ে যে প্রান্তিক উপযোগ শূন্য হয়ে গিয়েছে ষষ্ঠ এককে, তার ফলে মোট উপযোগ সেখানে সর্বোচ্চ হয়েছে। আমরা জানি যে উপযোগের যেই ইউনিটটাতে প্রান্তিক উপযোগ শূন্য হয়ে যায় সেইখানেই মোট উপযোগ সর্বোচ্চ হয়, এবং একটা পর্যায়ে যে প্রান্তিক উপযোগ যদি ঋণাত্মক হয়ে যায় তখন আমার মোট উপযোগ কমতে থাকে আবার। তো এই নিয়মটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন এই উদাহরণটাকে আমি যদি গ্রাফের মাধ্যমে বুঝতে চাই তাহলে এভাবে আমরা গ্রাফটা প্লট করতে পারি এই তালিকাটা থেকে। তো সেটা দেখছি যে চিত্রে ও এক্স অক্ষে হচ্ছে দ্রব্যের পরিমাণ আর ও ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ দেখানো হচ্ছে। তো এখানে ইউ রেখাটা দিয়ে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা প্রান্তিক উপযোগ, এবং প্রান্তিক উপযোগটা ক্রমশই ডান দিকে নিম্নগামী। সেটার কারণ হচ্ছে যে আমার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমছে প্রতিটা ইউনিটে। সেজন্য যেমন প্রথম ইউনিটটাতে আমি দেখতে পাচ্ছি 25 পয়সা। তো এই যে ও এই ইউনিটটা যদি প্রথম ইউনিট আমরা ধরি তাহলে এই যে 25 বরাবর একটা বিন্দু দিয়ে আমরা এল একটা রেখা পাচ্ছি 25 বরাবর। তো এটা হচ্ছে 25 পয়সার বিনিময়ে এল পরিমাণ উপযোগ পাচ্ছি আমরা, ও এ পরিমাণ যদি আমরা ভোগ করি। তারপর আবার যদি অনুরূপভাবে এপি বিসি সিডি ডিইএফ এরকম এককগুলো হতে আমরা যথাক্রমে বিএম সিএন ডিপি এবং ইকিউ এর সমান উপযোগ লাভ করি। তারপর ইএফ একক দ্রব্য ভোগ করে প্রাপ্ত উপযোগ হচ্ছে শূন্য। এই যে এফ বিন্দুতে আমার উপযোগ হচ্ছে শূন্য, এবং তারপরে যদি আমি আরও ভোগ করতে চাই সেই ক্ষেত্রে আমার প্রান্তিক উপযোগটা এফ বিন্দুকে কাট করে এই যে নিচে ঋণাত্মক অংশে চলে আসবে, যেখানে আমরা নিচে ঋণাত্মক অংশে ইউ রেখাটা দেখতে পাচ্ছি এখানে চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এল এম এন পি কিউ এফ এই বিন্দুগুলো যোগ করে আমরা যে ইউ রেখাটা পেয়ে যাই সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। এই রেখার নিম্নগতি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ প্রকাশ করছে। তো এই হচ্ছে আমার প্রান্তিক উপযোগের গ্রাফ, যেটা আমি এই সূচিটা থেকে এখানে প্লট করেছি। তো এই বিধিটার কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমরা এগুলো এখন দেখব। যে এই বিধিটা সব ক্ষেত্রে কার্যকরী হয় না, এর কার্যকারিতার কতগুলো শর্ত রয়েছে, এবং এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অন্যান্য অবস্থা পরিবর্তিত থাকলেই কেবলমাত্র কার্যকর হয়। তাহলে সংক্ষেপে আমরা সেই বিধিটার সীমাবদ্ধতাগুলো যদি আলোচনা করি তাহলে কি কি আসবে দেখো। যে মানুষের অভ্যাস রুচি ও আয়ের যদি কোনো পরিবর্তন না হয় তবে এই নিয়ম কার্যকর হয়। এই বিষয়গুলো যে কোনো একটি পরিবর্তিত হলে বিধিটা কার্যকর হয় না। মানে মানুষের রুচি অভ্যাস এই জিনিসগুলো অপরিবর্তিত থাকতে হবে, তাহলে বিধিটা কার্যকর হবে। তারপর দ্রব্যের একক পর্যাপ্ত না হলে এই বিধিটা কার্যকর হবে না। যেমন তৃষ্ণার্ত ব্যক্তির নিকট 1 চা চামচ পানি দিলে তার উপযোগ না কমে বরং বাড়তে থাকবে। মানে দ্রব্যের একক যদি পর্যাপ্ত না হয় তখন ওই বিধিটা কার্যকর হবে না। এই বিধিটা কেবল স্বল্পকালে ঘটে, দীর্ঘকালে নয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে ধরে নেওয়া হয় যে কোনো দ্রব্যের বিভিন্ন এককের ভোগ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটছে এবং সেই সময়টা মোটেও দীর্ঘ নয়। তারপর কোনো দ্রব্যের প্রান্তিক উপযোগ শুধু ওই দ্রব্যের ভোগের উপর নির্ভর করে না, বরং এটা দ্রব্যটার পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের যোগানের উপরও নির্ভর করে। যেমন কফির দাম হ্রাস পেলে চায়ের উপযোগ কমে যায়, আবার চায়ের দাম হ্রাস পেলে কফির উপযোগ কমে যায়। শখের দ্রব্য সংগ্রহের ক্ষেত্রে বিধি কার্যকর হয় না। যেমন পুরাতন মুদ্রা ডাকটিকিট সংগ্রহের যে আকাঙ্ক্ষা সেটা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেতে থাকে। অনুকরণ প্রিয়তা ভোক্তার ইচ্ছা অনিচ্ছাকে প্রভাবিত করে এবং সেই ক্ষেত্রে বিধিটির ব্যতিক্রম দেখা যায়। যেমন কাউকে নতুন শাড়ি ও চেইন পরতে দেখলে অনেকেই সেটা অনুসরণ করতে থাকে। অর্থের ক্ষেত্রে এই বিধিটি অনেক সময় কার্যকরী হয় না। কৃপণের নিকট সঞ্চয়ের ইচ্ছা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেতে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রকৃতপক্ষে কোনো ব্যতিক্রম নেই, তবে এই শর্তগুলো যদি থাকে তবে এই বিধিটি কার্যকর হবে, অন্যথায় সেটা কার্যকর হবে না। তো এই হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং এই বিধিটার সীমাবদ্ধতাগুলো। তারপরে আজকে আমরা আরেকটা টপিক পড়ব, সেটা হচ্ছে ভোক্তার ভারসাম্য।
দাম ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, মানে কনজিউমার্স ইকুইলিব্রিয়াম রিলেশন বিটুইন প্রাইস অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি। এই জিনিসটা যে দাম আর প্রান্তিক উপযোগের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটাকে কীভাবে আমরা বিশ্লেষণ করব এবং সেটার প্রয়োজনীয় শর্তগুলোকে এবং সেটাকে গ্রাফে আমরা কীভাবে প্লট করব সেটা। ভোক্তার মূল উদ্দেশ্য হচ্ছে ভোগের মাধ্যমে প্রাপ্ত উপযোগ সর্বোচ্চ করা। ভোক্তার সর্বোচ্চ উপযোগের অবস্থাকে বলা হয় ভোক্তার ভারসাম্য অবস্থা। আর ভোগের যে স্তরে ভোক্তা তার উপযোগ সর্বোচ্চ করতে পারে সেই স্তরকে বলা হয় ভারসাম্য। ভোক্তার ভারসাম্য অর্জনের পর ভোক্তা আর ভোগ বাড়াবে না, আবার ভারসাম্য অর্জনের পূর্বের কোনো স্তরে ভোক্তা আর ভোগ থামাবে না। মানে এখানে যেটা বলতেছে যে যে কোনো ভোক্তার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভোগের মাধ্যমে প্রাপ্ত উপযোগকে সর্বোচ্চ করা। তো ভোক্তার টার্গেট হচ্ছে যে একটা ভারসাম্য অবস্থায় পৌঁছানো। সেই ভারসাম্য অর্জনের পরও ভোক্তা আর ভোগ বাড়াবে না, আর ভারসাম্য অর্জনের আগের কোনো বিন্দুতেও সে সেটেল হবে না। এটার কিছু অনুমিত শর্ত আছে, আমরা দেখব এখন। যে ভোক্তা বিবেকবান, অর্থাৎ ভোক্তার আচরণ যুক্তিশীল, ভোক্তার আয় সীমিত, ভোক্তার রুচি পছন্দ অভ্যাস স্থির, দ্রব্যমূল্য স্থির, অর্থাৎ সকল ভোক্তার নিকট দ্রব্যমূল্য সমান, একটি নির্দিষ্ট সময়ে ভোগ বিবেচ্য, দ্রব্যের একক সমূহ সমজাতীয়, উপযোগ সংখ্যাবাচক, প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান। এগুলো হচ্ছে অনুমিত শর্ত। এখন আমরা বিশ্লেষণ করব এই থিওরিটা। তো এখানে বলছে যে অনুমিত শর্তগুলোর ভিত্তিতে একজন ভোক্তার উপযোগ সর্বোচ্চকরণ দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে প্রান্তিক উপযোগ আর একটা হচ্ছে দাম। ভোক্তা প্রান্তিক উপযোগ ও দামের মধ্যে তুলনা করে দ্রব্য ভোগের উপর সিদ্ধান্ত গ্রহণ করে। মানে যে কোনো ভোক্তাই কোনো একটা দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দামের মধ্যে তুলনা করে তারপর হচ্ছে ভোগের সিদ্ধান্ত গ্রহণ করে। যদি মার্জিনাল ইউটিলিটি সমান প্রাইস হয়, মানে প্রান্তিক উপযোগ সমান দাম হয় যে পয়েন্টটাতে, সেখানে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে এবং ভোক্তা ভারসাম্য লাভ করবে, এবং এই বিন্দুটাই কিন্তু ভোক্তা অর্জন করতে চায়। আবার যদি মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ দামের থেকে বেশি হয় বা মার্জিনাল ইউটিলিটি গ্রেটার দেন প্রাইস হয়, তাহলে ভোক্তা বর্ধিত উপযোগের আশায় ভোগ বাড়াবে। মানে আমার উপযোগ তা এই বিন্দুর পরে আরও বাড়বে এই আশা করে ভোক্তা আরও ভোগ বাড়াবে। আবার যদি মার্জিনাল ইউটিলিটি লেস দেন পি হয়, মানে প্রান্তিক উপযোগটা দামের চেয়ে কম হয়, তখন কিন্তু উপযোগ হ্রাসের আশঙ্কায় ভোক্তা ভোগ কমাবে, মানে উপযোগ কমে যাবে এই বিন্দুর পরে, সেজন্য ভোক্তার ভোগ বাড়াবে না, বরং ভোক্তা ভোগ কমাবে। একমাত্র ভোগের যেই স্তরে মার্জিনাল ইউটিলিটি সমান প্রাইস হয় সেখানেই ভোক্তা ভারসাম্য লাভ করবে এবং তার ভোগ নির্ধারণ করবে। তবে শুধুমাত্র মার্জিনাল ইউটিলিটি সমান প্রাইস হলেই ভোক্তার ভারসাম্য অর্জিত হবে এ কথা বলা যায় না। ভারসাম্য বিন্দুতে অবশ্যই প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হতে হবে। তো এই আলোচনার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এই থিওরিটার দুইটা শর্ত রয়েছে। এটার প্রথম শর্তটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি সমান প্রাইস হবে, যেটা আমরা একটু আগে বললাম যে এখানেই হচ্ছে ভোক্তার ভারসাম্য হবে, অর্থাৎ প্রান্তিক উপযোগ এবং বাজার দাম পরস্পর সমান হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি ক্রমহ্রাসমান হবে, মানে এটা আস্তে আস্তে ডান দিকে নিম্নগামী হবে, অর্থাৎ প্রান্তিক উপযোগ রেখা বাজার দামকে উপর থেকে ছেদ করে নিচের দিকে নামবে। তো এই যে শর্তগুলো এবং এই যে থিওরিটা আমরা বিশ্লেষণ করলাম, অনুমিত শর্তগুলো আলোচনা করলাম, এটার ভিত্তিতে এখন একটা গ্রাফ আমরা প্লট করতে পারি দাম আর প্রান্তিক উপযোগের সম্পর্কটা দেখানোর জন্য, এবং সেটার বিশ্লেষণটাও দেখব। এই যে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি এবং পাশে হচ্ছে এটার বিশ্লেষণ দেওয়া। যে চিত্রে এখানে ও এক্স অক্ষে হচ্ছে আমি দ্রব্য ভোগের পরিমাণ বা দ্রব্যের পরিমাণ, এবং ও ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ আর দাম দেখাচ্ছি। দ্রব্যমূল্য স্থির থাকলে আমরা ধরে নিচ্ছি যে দ্রব্যমূল্য বা প্রাইসটা হচ্ছে স্থির, এবং এটাই স্থির বলেই কিন্তু এই প্রাইস রেখাটা, এই যে P0 রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, যেহেতু আমি দামটাকে ফিক্সড ধরে নিচ্ছি। আর মার্জিনাল ইউটিলিটি রেখাটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্জিনাল ইউটিলিটি রেখায় যে উল্টা ইউ আকৃতির একটা রেখা, সেটা এস বিন্দুতে মার্জিনাল ইউটিলিটি সমান প্রাইস, কারণ মার্জিনাল ইউটিলিটি রেখাটা এস বিন্দুতে প্রাইস রেখাকে বা দাম রেখাকে কাট করে উপরের দিকে উঠে গিয়েছে। তো এই বিন্দুটাতে আমি বলতে পারি মার্জিনাল ইউটিলিটি সমান প্রাইস, এবং মার্জিনাল ইউটিলিটি রেখা এই বিন্দুটাতে নিচ থেকে ছেদ করে উপরে উঠেছে, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি এখানে হচ্ছে বাড়ছে, সেজন্য বলা হচ্ছে যে এখানে মার্জিনাল ইউটিলিটি ক্রমবর্ধমান। তো এখানে কিন্তু ভারসাম্যের আমরা যে দুইটা শর্ত দেখেছি, প্রথম শর্ত দ্বিতীয় শর্ত বলেছি, তো মার্জিনাল ইউটিলিটি সমান প্রাইস এই শর্তটা কিন্তু এস বিন্দুতে ফিল আপ হয়েছে, কিন্তু দ্বিতীয় যেই শর্তটা যে মার্জিনাল ইউটিলিটি ক্রমহ্রাসমান হবে সেটা কিন্তু এখানে ফিল আপ হয়নি, কারণ এখানে মার্জিনাল ইউটিলিটি এস বিন্দুতে কাট করে উপরের দিকে উঠেছে, তার মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি এখানে দামের চেয়ে বড়,
এখানে বেশি, এটা ক্রমহ্রাসমান না ক্রমবর্ধমান। সেজন্য প্রথম শর্তটা এখানে ফিল আপ হলেও দ্বিতীয় শর্তটা এস বিন্দুতে ফিল আপ হয়নি। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ও এম বিন্দুতে আমার ভোক্তার ভারসাম্যের প্রথম শর্তটা ফিল আপ হয়েছে। ও এম দ্রব্যভোগের ফলে এস বিন্দুতে হচ্ছে ভোক্তার ভারসাম্যের প্রথম শর্তটা ফিল আপ হয়েছে, দ্বিতীয় শর্তটা ফিল আপ হয়নি। কিন্তু আমি যদি এখন ও এমের পরে ভোক্তা ভোগ যদি বৃদ্ধি করতে থাকে, তখন টি বিন্দুতে যে মার্জিনাল ইউটিলিটি কার্ভটা আবার প্রাইস রেখাকে বা দাম রেখাকে ছেদ করে আবার ডান দিকে নিম্নগামী হবে, এবং টি বিন্দুতে আমরা দেখতে পাবো যে এখানে দুইটা শর্ত ফিল আপ হয়েছে। এখানে আবার মার্জিনাল ইউটিলিটি সমান প্রাইস হয়েছে, এবং মার্জিনাল ইউটিলিটি এখানে কিন্তু ক্রমহ্রাসমান, কারণ এই টি বিন্দুর পরে মার্জিনাল ইউটিলিটি ডান দিকে নিম্নগামী হয়েছে। তো যেহেতু দুইটা শর্তই টি বিন্দুতে ফিল আপ হয়েছে, সেজন্য আমরা বলতে পারি যে টি বিন্দুতে ভোক্তার ভারসাম্য অর্জিত হয়েছে। সেজন্য ভোক্তা ও এম পরিমাণ না, বরং ও এম 1 পরিমাণ দ্রব্য ভোগ করবে, এবং টি বিন্দুতে ভারসাম্যের দুইটা শর্ত ফিল আপ হওয়ার কারণে ভোক্তার ভারসাম্য এখানে অর্জিত হবে। অর্থাৎ ভোক্তা যদি ওপি 0 দামে ও এম পরিমাণ দ্রব্য ভোগ করে, তাহলে টি বিন্দুতে ভোক্তার উপযোগ ও দামের সমতা অর্জিত হবে। সুতরাং প্রান্তিক উপযোগ ও দামের সমতা ভোক্তার ভারসাম্য অর্জনের জন্য প্রয়োজনীয় হলেও পর্যাপ্ত শর্ত নয়। তার মানে হচ্ছে যে এস বিন্দুতে আমার ভারসাম্যের একটা শর্ত ফিল আপ হচ্ছে, সেজন্য এখানে ভোক্তার ভারসাম্য অর্জিত হবে না, অর্জিত হবে টি বিন্দুতে। তো এই হচ্ছে আমার দাম ভোক্তার ভারসাম্যের ক্ষেত্রে দাম আর প্রান্তিক উপযোগের যে সম্পর্ক, সেই থিওরিটা, এটাও আমরা আজকে আলোচনা করলাম, এই ক্লাসে আলোচনা করলাম। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আমি নেক্সটে আবার নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আল্লাহ হাফেজ।